আপু, বাবা কি আমাদের আর ভালোবাসবে না? ভাই সাব্বিরের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে সাবিহা প্রশ্ন করে, বাবা যে তোকে ভালোবাসবে না এমন মনে হচ্ছে কেন? জানো, আমার বন্ধু জায়ান আছে না, ওর বাবার আরেকটা বিয়ে করেছে, সেখানে আরেকটা ভাইও আছে। এখন নাকি ওর বাবা ওকে ভালোবাসে না, শুধু ওর সেই ভাই আর ভাইয়ের মাকেই ভালোবাসে, ওদের সাথেই থাকে। এখন কি বাবা ওই আপুটা আর মাকে আনতে গেছে? তাহলে আমাদের মায়ের কি হবে আপু? সাবিহা কষ্টের মাঝেও মুচকি হাসে। বাবা যে কেন ও এমন করলো তা সে জানে না, আর বাবা এখন কোথায় গেছে তাও সে জানে না। সাবিহার ইচ্ছে করতে লাগলো মেয়েটাকে গিয়ে বলবে বাসা থেকে চলে যাও, কিন্তু আবার মনে হচ্ছে ওই মেয়েটার ধার কাছেও যাবে না। কেন সে এসেছে আমাদের বাড়িতে? আপু, মায়ের কাছে যাবে? মা অনেক কান্নাকাটি করছে, নানু মাকে সান্ত্বনা দিচ্ছে, আবার বকাঝকাও করছে, আবার বাবাকে বলছে কুলাঙ্গার। আপু, কুলাঙ্গার কি? সাবিহার মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে গেল। এই জন্যই নানুকে ভালো লাগে না তার। কথায় কথায় বাবাকে ছোট করার চেষ্টা করে, আর এখন তো বাবাকে আর ছেড়েই কথা বলবে না মোটেও। বাবা যাই করুক না কেন, বাবার বাজে কথা বলার অধিকার কারোরই নেই। সাবিহার অনেক ইচ্ছে ছিল ওর বোন থাকবে, বড় কিংবা ছোট, একটা হলে হতো। সাবিহার ওর জন্মের সময় থেকেই খুব ইচ্ছে করত যে হাসপাতাল থেকে মাকে বলবে একটা বোন এনে দিতে, কিন্তু মা ভাই এনেছিল বলে সে ভীষণ কষ্ট পেয়েছিল, খুব রাগও হয়েছিল। এক সময় সাব্বিরের প্রতি মায়া জন্মালেও একটা বোনের ইচ্ছে সবসময়ই ছিল তার। বাবা আজ থেকে সত্যি সত্যি একটা বোন এনে দিয়েছে তাকে, প্রায় তার মতোই দেখতে, কিন্তু আফসোস সে এখন কোনো বোন চায়নি। আর সে তার মার কাছ থেকে বোন চেয়েছিল, যেটা তার নিজের বোন হবে। কিন্তু এই মেয়েটা তো তার নিজের বোন নয়, তাই না? হলো তো হলো। আমি বলেছিলাম না তুই এই ছেলের সাথে থাকলে জীবনেও সুখী হবি না? বলিনি তোকে? রাগে গজগজ করতে করতে নিজের মেয়েকে কথাগুলো বলে মরিয়ম খানম। সে সাবিহা আর সাব্বিরের নানু। সে একা একাই মেয়ের সাথে বকবক করছে, কিন্তু মেয়ে তার কথার কোনো জবাব দিচ্ছে না। মেয়ের দিকে একবার আর চোখে তাকালো সে। 3 মায়ের মধ্যে সবচেয়ে শান্ত স্বভাবের মেয়ে এই মেয়েটাই, কিন্তু কে জানতো প্রেমের টানে মেয়ে এইরকম একটা ছেলের উপর, বেকার ছেলে যেটাও, তার উপর ভরসা করে বসবে। অনার্স শেষ না করেই তার হাত ধরে বাড়ি ছেড়েছিল, মান সম্মান ধুলো মিশিয়ে দিয়েছিল। যদিও মেয়ে বলেছিল এই বেকার ছেলেটার ব্যাপারে, কিন্তু আমেরিকার সিটিজেন পাওয়া ছেলের কাছে মেয়েটা না দিয়ে কোন পাগল বেকার ছেলের হাতে তুলে দেবে নিজের মেয়েকে? তারাও রাজি হয়নি। মেয়েটি কি দেখেছিল এই বেকার ছেলেটার মাঝে কে জানে, যে রাতে আধারে তার হাত ধরে পালাতে হলো তাকে। মেয়েটি খুব চুপ করে বসে থাকতে দেখে আবার বলল, মিলেনি আমার কথা? আরে, যে ছেলে তার বড় বাপ মায়ের টাকা উড়িয়ে তোকে নিয়ে পালিয়েছিল, এমনকি তাদেরও পর্যন্ত দেখাশোনা করেনি, এমন কুলাঙ্গার ছেলে তুই ভরসা করে বিয়ে করেছিস, সংসারও করেছিস, এমন ছেলেকে বিশ্বাস করার কি যোগ্যতা রাখে সে? সে সবই করতে পারে, তা এখন সে করেই দেখিয়েছে। বাবার সেই বউকে আনতে গেছে নাকি? তাকে নিয়ে আসলে তুই এখানে থেকে কি করবি বল? তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাবি, বলেছিলাম না তোকে? একদিন না একদিন তোকে আমাদের বাড়ি ফিরতেই হবে। মিলল তো আমার কথা? সতীন নিয়ে আসবে মানে? মেয়েটার মাকেও এখানে নিয়ে আসবে? না, সব মিথ্যে, সব। সাগরিকা বারবার চোখ বন্ধ করে রাখছে আর ভাবছে সে চোখ খুলবে। সে নিজের মতো করে ঠিকঠাকভাবে সব কিছু গুছিয়ে থাকতে চাইছে। সে বারবার চোখ বন্ধ করে নিজের মতো করে থাকতে চাইছে, কিন্তু নিজের মায়ের কথার জন্য কিছুই পারছে না। কিন্তু এখন মায়ের উপর ভীষণ বিরক্ত লাগছে তার। অন্য রুমে যাবে সেই উপায়ও মিলছে না তার। এক রুমে সাবিহা সাব্বির, আরেক রুমে তার ভাইয়ের বউ, এই রুমে তারা আছে। সাগরিকার ইচ্ছে হলো একবার গিয়ে মেয়েটার সব কিছু জিজ্ঞেস করতে, কিন্তু ওর সামনে যেতেও কেমন যেন লাগছে। কেমন অনুভূতি সে জানে না, অস্বস্তি হচ্ছে কিংবা লজ্জা লাগছে সে বুঝতেই পারছে না ঠিক। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। আমি সেই ভোরবেলায় খাবার খেয়েছি, তারপর কিছুই খাইনি। এতক্ষণ ক্ষুধা না লাগলেও এখন পেট জানান দিচ্ছে আমার পেটে খাবার নেই। মায়ের মৃত্যুর দিনের কথাও
মনে পড়লো আমার মায়ের মৃত্যুর পর মনে হলো সে সব কিছুর উপরে উঠে গেছে। তার ক্ষুধা পিপাসা আর কিছুই নেই, কিন্তু 12টার পার না হতেই সে ভীষণ ক্ষুধা আর পিপাসা পেয়েছিল। তার শুকনো মুখ দেখে খালামণি আমাকে খেতে দিয়েছিল, কিন্তু এইখানে আর কেউ নেই আপন তার যে তাকে খেতে দিবে। কেউ তার খাবারের খবরও নেয়নি। সে খাবার খেলো নাকি না খেলো তাতে কার কিছু যায় আসে না। তুমি কে? বাবা বলল তুমি নাকি আমার বোন। তুমি কি আসলেই আমার বোন? একটা বাচ্চা ছেলের আওয়াজ পেতে আমি জানালার কাছ থেকে সরে আসলাম। বাচ্চাটা ভীষণ কিউট। আমি হেসে বলি, হ্যাঁ আমি তোমার বোন। তোমার নাম কি? সাব্বির। আমার আবার অতীতের কথা মনে পড়ে গেল। একটা ভাই বোনের খুব শখ ছিল আমার। ছোটবেলায় বন্ধুদের কাছে ভাই বোন হলেও আমি আমার নিজের মায়ের পেটের ভাই বোন চাইতাম। আমিও বায়না ধরতাম হাসপাতাল থেকে একটা ভাই কিংবা বোন এনে দিতে। মা মাঝে মাঝেই হাসতো, আবার মাঝে মাঝে আমাকে বুকে জড়িয়ে হাপুস নয়নে কান্না করতো। আমি কিছুই বুঝতে পারতাম না। মাকে বললাম বাবাকে বলে বেশি টাকা না দিয়ে অল্প করে টাকা দিয়ে একটা বাচ্চা যেন এনে দেয়। হাসপাতালের কেউ বাচ্চা না দিলেও মা যেন তাকে একটা ভাই বা বোন এনে দেয়। কিন্তু যখন সবকিছু বুঝতে শিখলাম তখন আর এসব নিয়ে মাকে বিব্রত করলাম না। ভাবতেই অবাক লাগছে, আমারও এখন 2টো ভাই বোন আছে। আমি সাব্বিরের দিকে তাকিয়ে বললাম, তুমি কোন ক্লাসে পড়ো ভাই? ক্লাস 4-এ পড়ি। তুমি আমাদের বাসায় কতদিন থাকবে? জানি না। তুমি এখানে কেন এসেছো? তুমি এসেছো বলে মা কান্না করছে। আপুও কান্না করছে আর কষ্ট পাচ্ছে। নানু বাবাকে বকাবকি করছে। জানো কি বলছে? নানু বলেছে বাবা নাকি কুলাঙ্গার। আচ্ছা কুলাঙ্গার কি? আমার ভীষণ খারাপ লাগলো বাবার জন্য, সবার জন্য। বাবা তো আসলেই আমাকে নানা বাড়িতে নিয়ে আসতে পারতো। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, তাই বিস্কুট খাচ্ছি। মামি ভাত খাচ্ছে, আমার ভাত ভালো লাগে না। আপু, মা, নানু কিছুই খায়নি। তুমি কি কিছু খাবে? তোমার কি ক্ষুধা লেগেছে? না, আমি খাবো না, তুমি খাও। রাত 8টার দিকে বাবা বাড়ি ফিরল। কলিং বেলের শব্দ পেয়ে সাব্বির ছুটে গিয়ে দরজা খুলে দিল। সাবিহাও ঘর থেকে বের হয়ে আসলো। নানু কিছু বলতে চাইলো, কিন্তু বাবা কিছুই বলার সুযোগ না দিয়েই আমার ঘরে আসলো। আমি বাবাকে দেখে হাসার চেষ্টা করলাম। বাবাও বিনিময়ে একটু হেসে আমার দিকে একটা ফোন দিয়ে বলল, তোমার ফোন, তোমার মামা, খালা, নানিরা নাম্বার আছে, সেভ করে নিও। আমারটাও আছে, প্রয়োজন হলে আমাকে কল দিও। আমি অল্প হেসে জবাব দিলাম, আচ্ছা। তোমার মুখ দেখতে এমন লাগছে কেন? কেমন মরা মরা? খাওনি কিছু সারাদিন? আমি কিছু না বলে মাথা নিচু করে রইলাম। বাবা হঠাৎ রেগে গিয়ে উচ্চস্বরে বলল, সাগরিকা, সাগরিকা, তুমি কোথায়? কোথায় তুমি? এখানে আসো জলদি। সাগরিকা মানে বাবার স্ত্রী কিছুক্ষণ পরই এসে হাজির হলো রুমটায়। আমি এই প্রথমবার ভালোভাবে ওনার মুখের দিকে তাকালাম। গোলগাল চেহারা, বেশ স্নিগ্ধ দেখতে। বাবার সাথে খুব সুন্দর মানায় হয়তো। চোখের নিচে এখনো পানির চিহ্ন রয়েছে। উনি প্রায়ই সারাদিনই কেঁদেছেন আজকে। বাবা আবার রেগে যাওয়ার গলায় বলল, তুমি কি মানুষ? মানুষ নাকি অন্য কিছু? সারাদিন একটা মেয়ে না খেয়ে আছে, তুমি কি তাকে খেতে দাওনি? দাওনি কেন? সেই ভোর সকালে একটু হালকা খেয়েছিল। আমি মানছি ওকে মেনে নিতে তোমার সমস্যা হচ্ছে, তাই বলে একজন মানুষ হিসেবে তো তোমার ওকে খাবার দেওয়া উচিত ছিল, তাই না? বাবার কথা শুনে মহিলাটি অবাক হয়ে গেল, যেন বাবার কাছ থেকে এমন কিছুই আশা করেনি সে। কান্না চেপে রেখে বাবার চোখের দিকে তাকিয়ে বলল, ভোর সকালে খেয়েছে? আমি আর আমার বাচ্চারা এখনো না খাওয়া, সেটা জানো? গতকাল রাতে আমরা খেয়েছিলাম। রাতে তুমি ফোন দিয়ে বললে যে সকালে আসবে। ছেলে আর মেয়ে দুটো না খেয়েই তোমার জন্য বসেছিল, আর তুমি এসে ওকে রেখেই চলে গেলে। বলে গেলেও না ও তোমার বড় মেয়ে। এরপর কি আর আমাদের গলা দিয়ে খাবার নামে? তোমার কি বাচ্চা দুটোকে কাল রাত থেকে খেয়েছে কিনা তা জানার কোনো অধিকারই ছিল না? ওরা সারাদিনই না খাওয়া, আমরা কার কাছে কৈফিয়ত চাইব? বাবা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমার বাবাকে এরকম অসহায় অবস্থায় দেখতে মোটেও ভালো লাগছে না। বাবার স্ত্রী বাবার দিকে তাকিয়ে খুব শান্ত আর দৃঢ় গলায় বলল, 18 বছর সংসার জীবনে না হলেও 17 বছর ধরে ঠকাচ্ছ আমাকে। কেন? এর জবাবে তো নিশ্চয়ই তোমার কাছে কিছু আছে।
বলো তো আমাকে কি ছিল আর আমার মাঝে কি কমতি ছিল সেটাও আমাকে জানাও, যার কারণে তুমি অন্য নারীতে মত্ত হয়েছিলে। 18 বছর, ওনাদের বিয়ের বয়স 18 বছর, কিন্তু আমার মায়ের আমার বাবার সাথে বিয়ে হয়েছে তো 17 বছর আগে। তার মানে আমার মাই তার দ্বিতীয় স্ত্রী। আমার মাথায় কাজ করছিল না, চোখ ঘোলা হয়ে আসছিল, মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই আমি পড়ে যেতে নিলাম। জ্ঞান হারানোর ঠিক মুহূর্তেই দেখলাম আমার মা আমার কাছে এসে বসেছে। হাল ছেড়ো না মা, টিকে থাকো, যেভাবেই পারো সেভাবেই। সেদিনের পর থেকে খাবার খাওয়ার সময় একটু কম খাবার খাওয়ার চেষ্টা করতাম, কারণ জানতাম তোমার সাথে থাকতে গেলে আমার খাবারেরও কষ্ট হতে পারে। আবার পিনপতন নীরবতা। রিজভী মাথা নিচু করে আছে। সাগরিকা আবার বলল, বলো তো আমাদের সমাজে কোন সম্পর্ক স্বাভাবিক না? রিজভী আর চোখে সাগরিকার দিকে তাকালো, নিচু গলায় জবাব দিল, অবৈধ সম্পর্ক? না। তাহলে কি? কোন সম্পর্ক স্বাভাবিক না? সৎ মায়ের সাথে তার বাচ্চার সম্পর্ক। রিজভী মাথা নিচু করে রইল। সাগরিকা আবার বলল, জানো তো কোনো মেয়েই চায় না একজন সৎ মা হতে, কোনো মেয়েই চায় না, কারণ আমাদের সমাজে সৎ মায়ের ভালো চোখে দেখা হয় না। তবে মা যেমনই হোক, মা তো মাই, সে সৎ হোক বা নিজের জন্মদাত্রী মা। মা বাচ্চাদের সুপথে আনার জন্য আদমরা করলেও বলার কেউ নেই, কিন্তু সৎ মা যদি ফুলের টুকাও দেয় তাতে সবার সমস্যা। ভুল বললাম? না, সাগরিকা ভুল বলেনি। সৎ মায়ের দেওয়া কষ্ট আর কাউকে দেখ বা না দেখ রিজভী ভালোভাবেই জানে। 7 বছর বয়সে মা মারা গেলে বাবার পরের বছরই তাকে এক সৎ মা এনে দেয়। অল্প বয়সের মেয়েকে বিয়ে করে এনেছিল সে। প্রথম ভালোই গিয়েছিল, তারপর শুরু হয় পরিবর্তন। সৎ মায়ের ছেলেটা হওয়ার পর তো তার অস্তিত্বই ছিল না কারোর কাছে ওই বাড়িতে। উঠতে বসতে যে যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে সেটা কারো কপালে যেন না জোটে। সে জানে সৎ মায়ের ভালো হয় না, কিন্তু সে এটাও জানে সাগরিকা সবার থেকে আলাদা। মায়াকে সে ভালো না বাসলেও কষ্ট দিবে না। দুনিয়াটা কি অদ্ভুত, তাই না? মেয়ের বাবা মা টাকা পয়সা থাকা সত্ত্বেও বউ বাচ্চা অর্ধবয়স্ক হওয়ার পরই কম বয়সী মেয়েকে বিয়ে করতে হয়। বাবার বিয়ের সময় সবাই এটাও বলে দেয় বাচ্চা দেখাশোনার জন্য মেয়েটাকে আনা হচ্ছে, কোনো অযত্ন যেন না হয়। কুমারী মেয়েদের কতই না স্বপ্ন থাকে, বিয়ের পর স্বামীর হাত ধরে কোথাও ঘুরতে যাবে, রাত জেগে চন্দ্রবিলাস করবে, মাঝে মাঝে অভিমান করলে স্বামী তার রাগ ভাঙাবে। কিন্তু এইসব মেয়েদের কপালে কি জোটে? সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার বানাও, তারপর বাচ্চার বাপের জন্য, তারপর পরিবারের সবার জন্য, তারপর সারাদিন বাড়ির কাজ শেষ করে স্বামীর কাছে কেউ তার বিরুদ্ধে কথা বললেও সে মেয়েটাকে দোষারোপ করবে। কেন? সে যে সৎ মা। ঠিক এই কারণেই। তার উপর তো আছেই প্রতিবেশীরা। বাচ্চার সাথে একটু চোখ গরম করলেই আর একটু উঁচু গলায় কথা বললেই বলবে মা ডাইনি। আবার বেশি আদর সোহাগ করলেও বলবে নিজের সংসার গোছাও। পান থেকে চুন খসলেই কৈফিয়ত দিতে হবে সবাইকে। এক মাঘে শীত যায় না। জানো তো, ওই সৎ মায়ের হাতেও একসময় ক্ষমতা আসে, তখন এত বছরে তার উপর করা অন্যায়ের সকল রাগ ছেড়ে ফেলে দেয় সেই মা মরা বাচ্চাটার উপর, কারণ তার জন্যই তো এত গঞ্জনা সহ্য করতে হয়েছে এক সময়। রিজভী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার মনে পড়ছে তার বাবার দ্বিতীয় স্ত্রীকে সবাই প্রথম দিকে এইভাবেই কথা শোনাতো, বিশেষ করে দাদি। বাবার চাইতে অনেক বয়সে অল্প ছিল। আর কত বয়স হবে তখন? 15 কি 16? রিজভীর জন্য বাবার বাড়িতে যেতেও পারত না সে। কিন্তু বিয়ের 6 বছর পর যখন দাদি বিছানায় পড়ে গেল, সংসারের চাবি তার হাতে আসলো, সেও ঠিক তাই করতে লাগলো। তখন থেকে রিজভীর দুঃখের দিন শুরু। পাড়া প্রতিবেশীরা তখন কিছু বললে সৎমা উল্টো তাদের কথা শোনাতো। সৎমায়ের উপর রিজভীর অনেক দিনের ক্ষোভ ছিল, রাগ ছিল। আজকে সাগরিকার কথাগুলো শুনে রাগগুলো যেন অভিমানে পরিণত হচ্ছে। নিজেরই খারাপ লাগছে। তোমাকে এই কথাগুলো কেন বলছি বুঝতে পারছো? আমিও এখন কারো সৎ মা, কিন্তু আমি যথেষ্ট প্রাপ্তবয়স্ক, তাই ওর সাথে খারাপ ব্যবহার করব না। কিন্তু ভালোবাসা আশা করা আমার থেকে এটা ওর ভুল ধারণা। রিজভী একটা দীর্ঘশ্বাস ফেলল। সাগরিকা এবার ছলছল নয়নে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, আমার মধ্যে কিসের কমতি ছিল বলো তো, যার কারণে তুমি অন্য মেয়ের প্রতি আসক্ত হলে এবং সম্পর্কে জড়িয়ে পড়লে? সাগরিকা, আমি জানি আমার কথাগুলো অবাস্তব
অবাস্তব শোনাবে, কিন্তু আমার ওর মায়ের সাথে সম্পর্ক কখনোই ছিল না। সাগরিকা এবার রাগে কান্না করতে গিয়েও হেসে ফেলল। পাগলের মতো হাসতে হাসতে বলল, তাহলে কি এখন এইটা বলছো যে এত বছরের বড় মেয়েটা আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসেছে? আল্লাহ টুপ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। বিশ্বাস করতাম যদি সে তোমার মতো দেখতে না হতো, কিন্তু তোমাদের দুজনকে দেখতে হুবহু একই রকম। আমাকে কি তোমার পাগল মনে হচ্ছে? বাচ্চারা খেয়েছো? কথা ঘোরানোর জন্য প্রশ্নটা করলো রিজভী। খেয়েছে, মায়াও খেয়েছে, এখন ঘুমাচ্ছে। আমাকে প্রশ্ন করবে না? প্রশ্ন করছো না কেন? আমি জানি তুমি বলবা না, বললার হলে 17 বছর আগেই বলতে। বলবো না, কারণ আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি চাইলেও বলতে পারবো না, জানি, তাই জিজ্ঞেসও করবো না। আর কিছুদিন পর হয়তো তুমি নিজেই জানতে পারবে সব। শুধু এইটাই অনুরোধ, ওই কয়েকদিনের জন্য আমার কাছেই থাকো, আমাকে ছেড়ে যেও না। সাগরিকা তাচ্ছিল্যের হাসিতে হেসে বলল, ভয় পাচ্ছ আমি চলে যাব ভেবে? না, যাব না, কখনোই যাব না। বাবার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম তোমার হাত ধরে। রাতের আঁধারে সারা জীবনের জন্য তোমার কাছে এসেছিলাম। একবেলা খেয়ে 2 বেলা না খেয়ে থেকেছি। রাজকন্যা হয়েও জন্মেছিলাম, তোমাকে ভালোবেসে কুঁড়ে ঘরেও থেকেছি, কষ্ট করে এক কামরায় ফ্ল্যাট বাসায় থেকেছি। তিল তিল করে টাকা জমিয়ে ফ্ল্যাট কিনেছি। এই ফ্ল্যাটটার অর্ধেক মালিক আমিও। দুঃখের সময় তোমার পাশে থেকেছি, তাহলে সুখের সময় কেন ছেড়ে যাব? তোমার কাছে চলে আসার জন্য বাবার মরা মুখটাও দেখতে পারিনি আমি। এইবার তোমাকেও হারাবো নাকি? কখনোই না। যেখান থেকে সারা জীবনের জন্য এসেছিলাম সেখানে আবার ফিরে যাব নাকি? কখনোই না। কথাগুলো বলে সাগরিকা ছাদ থেকে চলে যায়। রিজভী আহমেদের বেশ হালকা লাগে নিজেকে। যাক, এইবার আবার সবকিছু আগের মতো পাল্টে যাবে না। সবকিছু আগের মতো ঠিক না হলেও কিছুটা হয়তো ঠিক হবে। তার পরিবারকে হারানোর ভয় পেতে হবে না, মায়াকে দূরে সরিয়ে রেখে কষ্ট পেতে হবে না। যতই হোক, সেও তো তার মেয়ে, তার জীবনের প্রথম সন্তান। প্রথম বাবার ডাক শোনার অনুভূতির কথা সে কখনোই ভুলবে না। আর কিভাবেই ভুলবে সে? আজ রাতে ঘুম হয়নি। প্রথমত নতুন জায়গা, দ্বিতীয়ত ভয়। আজকে কিভাবে যেন সে অজ্ঞান হয়ে গেল। সারাদিনের অভুক্ততা আর ভয় থেকেই হয়তো। বাবা বলেছে কালকে আমাকে নতুন স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। সাবিহা সাব্বির যে স্কুলে পড়ে সেই স্কুলে। ওদের সাথেই নাকি স্কুলে যেতে হবে। সাব্বিরের সাথে আজকে একটু সখ্যতা গড়ে উঠলেও সাবিহার সাথে কথা হয়নি। কিন্তু সাবিহার নানু আর মামিকে ভালো লাগেনি। আমার সাথে কিরকম ভালোভাবে কথা বলে না, কেমন ঝাঁঝালো গলায় কথা বলে। কাছের মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে করে ভীষণ। মনে পড়লো বাবা আমাকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছে, যার মাঝে নানির নাম্বারও আছে। একবার মনে হলো নানিকে কল দেই। নানির নাম্বারে ডায়াল করেও কল ঢোকার আগ মুহূর্তেই কেটে দিলাম। মনে হলো আমি কল দিলে নানু হয়তো আমার জন্য দুশ্চিন্তা করবে, ভাববে আমি এখানে ভালো নেই, আমার জন্য এখানের কেউই ভালো নেই। আবার নানুকে কল দিতে ইচ্ছে করলো, শুধু শুধু দুশ্চিন্তা করলে যদি আবার কোনো সমস্যা হয়। খুব অস্থির লাগলো, তাই জানালা খুলে দিলাম। হুড়ু হুড়ু বাতাস আসছে জানালা দিয়ে। বাইরে তাকিয়ে দেখলাম লাল নীল অনেক বাতি জ্বলছে। নিচের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে দেখলাম অনেক গাড়িও চলছে। এই শহরে মানুষদের কত কাজ, রাতেও কাজের শেষ নেই। এই শহরে মানুষদেরও অভাব নেই, কিন্তু আমাকে ভালোবাসার জন্য মানুষের অনেক অভাব, বড়ই অভাব। সেই রাতটা যেন কিভাবে কেটে গেল জানি না। ফজরের আজান হওয়ার সাথে সাথে আবার ঘুমটা ভেঙে গেল। অভ্যাস তো। ফ্রেশ হয়ে অজু করে নামাজটা পড়ে আবার শুয়ে পড়লাম। দরজায় কর্নার শব্দে উঠে গিয়ে দেখলাম বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে। বাবা দেখেই বলল, ঘুম ভালো হয়েছে মা? শোনো, তোমার তো সামনের বছরই পরীক্ষা, সময় তো বেশি নেই, এখনো রেজিস্ট্রেশন হয়নি তোমার আগের স্কুলে, তাই তোমাকে এত তাড়াতাড়ি এখানে আনতে পেরেছি। আমি এইখানে একটা স্কুলে তোমার বিষয়ে আগেই বলে রেখেছিলাম। আজকে আমরা যাব সেখানে ভর্তির কথা বলতে। সাবিহা সাব্বির এর সাথেও তোমাকে ওইখানে পড়তে হবে। কোনো সমস্যা হবে না তো তোমার? আমি মাথা নেড়ে না বললাম। বাবা আবার বলল, এই যা, স্কুলে তো যাবে, কিন্তু তোমার ব্যাগ তো কিনা হয়নি। যাওয়ার সময় কিনে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের আবার মার্কেটেও যেতে হবে। বাবা আমার ব্যাগ আছে, খাতা কলমও আছে, সমস্যা হবে না। আচ্ছা তাহলে আজকে থাক, আজই এগুলোকে নিয়ে চলো। আজ রাতে না হয় আমি নতুন ব্যাগ কিনে নিয়ে আসবো তোমার জন্য।
বাবা চলে গেলে আমার একটু ভালো লাগলো। এই বাসায় সারাক্ষণ থাকতে আমার কেমন দমবন্ধু হয়ে আসছে। নতুন স্কুলে গেলে তো তবু অনেকটা মিশা হবে নতুন বন্ধুদের সাথে। আবার একা একা বসেও থাকতে হবে না, মন খারাপও লাগবে না। ভাবলাম একটু যদি বের হই সবার সাথে ভালোই লাগবে। বাবার কাছে যাব, কিন্তু তার আগে সাব্বির আমার জন্য হাতে খাবার প্লেট নিয়ে আসলো। 3টে রুটি আর একটা ডিম ভাজি। খাবারের পরিমাণ আমার জন্য অনেক বেশি, কিন্তু আমার খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। আমি কি সবার সাথে একসাথে খাওয়ার অধিকার রাখি না? চোখের কোণে আপনা আপনি পানি চলে এলো। আমি চোখ মুছে খেতে যাব, তখন সাব্বির আমাকে বলল, তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? তোমার কি খাবার ভালো লাগেনি? আমারও ডিম ভালো লাগে না, আমার জ্যাম পাউরুটি ভালো লাগে, কিন্তু মা আমাকে খেতে দেয় না বলেই ওইসব নাকি ওর ভালো লাগে না। তুমি কি জ্যাম পাউরুটি খাবে? আমার জন্য আছে, তোমাকে দিব। আমার ভীষণ ভালো লাগে। যাক, কেউ তো আমার জন্য আছে যে আমার ভালোটা ভাবে, আমার জন্য ভাবে, যে আমার চোখে পানি দেখে নির্দ্বিধায় নিজের পছন্দের জিনিস আমাকে দিতে পারে। আমি হেসে বললাম, না, আমি জ্যাম পাউরুটি খাবো না, তুমি খেয়ে নাও। আচ্ছা, তোমার মা কই? তোমরা কোথা থেকে এসেছো? সে কোথায় থাকে? মুখে খাবার দিতে গিয়েও আবার থেমে গেলাম।